তাহলে এখন দেখো, তাহলে আমরা কি বললাম জানো, যে দুইটি ভেক্টরের যদি কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করে, তাহলে সামন্ত্রিক সূত্রের সাহায্যে ওই দুইটি ভেক্টরের লব্ধির মান এবং দিক আমরা বের করেছি এর আগে, তাই না? ওটা ভাবে লাগে দাও তো দরজাটা। এখন যদি দুইয়ের অধিক ভেক্টর একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা কিভাবে লব্ধির মান এবং দিক বের করব? বুঝে গেল? এটার জন্য আমরা যেটা হেল্প নিব সেটা হলো লামির উপপাদ্য। কার উপপাদ্য? লামির উপপাদ্য। লেখো লামির উপপাদ্য। লামির উপপাদ্য। আজকে এত সমস্যা হচ্ছে ভিডিওর। কাঁপিস না বাবা। ওকে দেখো, আবার কাঁপলে আবার বলিও। তাহলে আমরা কি দেখবো বলতো? লামির উপপাদ্য। ঠিক আছে, লামির উপপাদ্যের কাজ কি? তাহলে লামির উপপাদ্যের সাহায্যে আমরা যেটা করব সেটা হলো দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করব। ঠিক আছে, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করব লামির উপপাদ্যের সাহায্যে। ওকে, তাহলে ভাইয়া উপপাদ্যটা কি এটা একটু বুঝান। তাহলে এখন একটু খেয়াল করো, দেখো ধরো কোন একটা বিন্দুতে, আচ্ছা উপপাদ্যটা লিখি পরে একটা একটা করে বুঝাই, সমস্যা না। দেখো আমার সাথে সাথে লেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের একাধিক ভেক্টরের, বলের না লিখে ভেক্টরের লেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক ভেক্টরের কোন নির্দিষ্ট দিকে উপাংশ সমূহের সমষ্টি ওই নির্দিষ্ট দিকে তাদের লব্ধির উপাংশের মানের সমান। আচ্ছা, উপাংশ সমূহের মানের সমষ্টি লেখো, উপাংশ সমূহের মানের সমষ্টি ওই নির্দিষ্ট দিকে তাদের লব্ধির উপাংশের মানের সমান। হয়েছে? তোলা হয়েছে? হ্যাঁ, এখন দেখ, মনোযোগ দাও। দেখো এখন লেখালেখি অফ করো, লেখালেখি অফ করো, চুপ করে মনোযোগ দিয়ে তাকাও, এদিকে তাকাও। ধরো এই বিন্দুতে এখানে একটা বল আছে, এই বলের মান হলো F1। এখানে আর একটা বল আছে, এই বলটাকে আমরা দিলাম F2। বল কি রাশি? ভেক্টর রাশি না, এর জন্য আমরা বল দিলাম। অথবা তুমি অন্য কোনো ভেক্টরও দিতে পারো, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে ধরো আর একটা বল আছে, এই বলের নাম দিলাম আমরা F4, F3।
আর এইদিকে ধরো একটা বল আছে, এই বলের নাম দিলাম আমরা F4। এই যে 4টা বল এই বিন্দুতে ক্লিয়ার হতো, এই 4টা বলের লব্ধির মান ও দিক বার করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এটা কিভাবে ক্লিয়ার হতো আছে, আমরা এই দিক বরাবর x অক্ষ দিলাম, এই দিক বরাবর y অক্ষ দিলাম। ওকে, এটা হলো ও বিন্দু। তাহলে ও বিন্দুতে 4টা বল ক্লিয়ার হতো, F1 F2 F3 আর একটা কি বলতো F4। তোমাকে কোন বলে দিয়েছে, এই যে এইটুকু কোণ এটা ধরো θ1, এইটুকু কোণ এটা হলো θ2, এই যে কোণ এটা হলো θ3, আর এই যে কোণ এটা হলো θ4। বুঝতে পারছি কি বলছি? এখন মনোযোগ দাও। এভাবে কোণ তোমাকে ধরো বলে দিয়েছে, তাহলে F1 F2 F3 আর F4 এর লম্বের মান ও দিক বার করতে হবে, মানে লব্ধির মান ও দিক বের করতে হবে। এখন আমরা যদি এই 4টা বলে লব্ধির মান ও দিক বার করতে বলি, আমরা জানি না লব্ধিটা কোন দিকে কাজ করবে, লব্ধির মান কত। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হলো আমরা ওটা ধরে নেব, এটা ধরে নেব ইচ্ছা মতন আমরা ধরে নেব। ধরো এই যে লাল রেখা যেটা দেখতে পাচ্ছ, এই লাল রেখাটাই এই যে 4টা বল দেখতে পাচ্ছ তাদের লব্ধির মান নির্দেশ করে। আর দিক তাহলে কোনটা হবে, এই দিকটা ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। বুঝলে? ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও, একটা কনসেপ্ট তোমাদেরকে একটু বোঝায় আসি। ধরো আমাদের এটা এক্স অক্ষ আছে, এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে একটা কোণ তুমি নিবা। ধরো এটা একটা রেখা, এটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে যদি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরো, তাহলে এই যে কোণ আছে এই কোণটাকে বলা হয় কি বলতো ধনাত্মক কোণ। আর সেম পরিমাণ কোণ যদি এক্স অক্ষের দিকে ঘুরে, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাও, তখন সেটাকে কি বলা হয় বলতো ঋণাত্মক কোণ। বুঝছো? তাহলে এক্স অক্ষের থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরো তাহলে কি পাবা, ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ। ওই যে ঘড়ি দেখো এদিকে যদি ঘোরে ঘড়ির কাঁটার দিক, আর কাঁটা যদি উল্টা দিকে ঘোরে তাহলে কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, একটা ধনাত্মক কোণ আর একটা কি বলতো ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস। এখন তুমি এই যে এই বিন্দুতে ক্রিয়ারত একাধিক যে বল আছে তাদের লব্ধির মান ও দিক বার করতে চাচ্ছে কোন সূত্রের সাহায্যে, লামির উপপাদ্যের সাহায্যে। লামির উপপাদ্য কি বলেছে দেখো, এইটুকু বোঝো কিনা। কোন বিন্দুতে ক্রিয়ারত, এই যে দেখো এই বিন্দুতে ক্রিয়ারত একাধিক ভেক্টরের, মানে কি একের অধিক থাকবে, ঠিক আছে। তাহলে এই 2 3 4টা থাকবে কোন নির্দিষ্ট দিকে। তাহলে এখানে যে কয়টা ভেক্টর আছে একটা নির্দিষ্ট দিকে তাদের আমরা কি নিব বলতো উপাংশ নিব। নির্দিষ্ট দিকে তাদের উপাংশ সমূহের মানের সমষ্টি, মানের সমষ্টি নেওয়া লাগবে। তার মানে আগে ওই নির্দিষ্ট দিকে সবগুলো ভেক্টরের উপাংশ বের করে নেওয়া লাগবে, তাই না? তাহলে আমরা প্রথম কাজ করব যে একটা নির্দিষ্ট দিক ধরে নেই, ওই দিক বরাবর এখানে যে যতগুলো ভেক্টর আছে সবগুলোর উপাংশ বার করে নেই, তারপর তাদের সমষ্টি করব। ওই সমষ্টি কার সমান পরে আসতেছি, ওকে, আগে উপাংশগুলো বার করি। তাহলে ধর আমরা নির্দিষ্ট দিক ধরে নিলাম এক্স অক্ষ, কোন অক্ষ ধরলাম, এক্স অক্ষ। তাহলে আমরা যদি নেই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোন ভেক্টরের উপাংশ প্রথম নিবা, F1 এর। একটু খেয়াল করো ভাইয়া, এক্স অক্ষ বরাবর F1 এর উপাংশের মান এটা কত হবে দেখো তো, মনোযোগ দাও। F1 এর এই দিক বরাবর উপাংশ, আমরা ইউনিভার্সাল ল ইউজ করব এখানে। যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি নিব, cos নিব। তাহলে F1 এর এই দিক বরাবর উপাংশ, কার উপাংশ, F1 এর। তাহলে এখানে কি লিখবো, F1, তারপর কি লিখবো cos। কোনটা কোনটা নিব, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। দেখো তো মধ্যবর্তী কোণ কত, θ1। তারপর আমরা নিব F2 এর, F2 এর উপাংশের মান, সেটা কত আসবে বলো, F2 θ2, তাই না? যার উপাংশ তাকে লিখলাম, তারপর cos লিখবো, cos এর ওখানে কোণ নেওয়া লাগবে। কোন কোনটা নিব, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ, আমরা x অক্ষ বরাবর নিচ্ছি আমরা, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। হইছে? তারপর দেখো F3, F3 এর উপাংশের মান, তাহলে কি লিখবো আমরা, F3 cos θ3। তারপর আমরা কি লিখবো,
F4 এর উপাংশের মান কি লিখবো? F4 cos থিটা 4, তাই না? এখানে একটু ঝামেলা আছে। ওকে, এর জন্য তো এটা আমরা শিখাইলাম। তুমি দেখো x অক্ষ থেকে এই যে কোণ আছে এই দিক বরাবর গিয়েছো, এই দিক বরাবর গিয়েছো, ঘড়ির কাঁটার দিকে গিয়েছো, বিপরীত দিকে গিয়েছো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়েছো, এই তিনটা এখন ধনাত্মক কোণ হবে। কিন্তু তুমি x অক্ষ থেকে এই কোণ, তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতা তাহলে এখান থেকে শুরু করে এই কোণটা হইতো, এই কোণটা হইতো। কিন্তু আমরা কি সেই কোণ নিয়েছি? ঘড়ির কাঁটার দিকে গিয়েছি, মানে এই দিকে গিয়েছি। তার মানে এই কোণটা আসলে কি হবে বলতো? ঋণাত্মক হবে। তাহলে এর সামনে একটা কি দিয়ে দিতে হবে বলতো? মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস থিটা। বোঝা গেল কি বললাম? কি? হ্যাঁ, ওটাও হবে। তুমি যদি এটা এটা লেখার সময় যদি ধরো মাইনাস থিটা দিতে চাচ্ছ না, তুমি এই কোণটা দিতে চাচ্ছ, তাহলে এই কোণ কি লিখবা? 360 মাইনাস থিটা 4, তাও সেম চলে আসবে। তা তুমি ধনাত্মক নিয়েও করতে পারো, ঋণাত্মক নিয়েও করতে পারো, ইটস আপ টু ইউ। বুঝতে পারছো? তোমার উপর নির্ভর করবে যে তুমি কি করবা। আমার দেখানোর দায়িত্ব, আমি সেই জন্য দেখাই দিলাম। ধনাত্মক গুলোও নিয়ে দেখালাম, ঋণাত্মকটা নিয়েও করালাম। আমি ঋণাত্মকটাই নিলাম, আমি চাইলে ধনাত্মকটা নিতে পারতাম। বুঝতে পারছো? ধনাত্মকটা নিলে তো কোনো ঝামেলাই নেই, জাস্ট ওখানে কাজ করে দেবা, শেষ। তাহলে এখন দেখো, আচ্ছা এখানে আরেকটা কথা, এই যে প্রত্যেকটা কিন্তু ভেক্টর দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ভেক্টর, F1 F2 F3 আর F4, এগুলো কিন্তু প্রত্যেকটা ভেক্টর। F1 ভেক্টরের মান হলো F1, F2 ভেক্টরের মান কত? F2, F3 ভেক্টরের মান হলো F3, আর F4 ভেক্টরের মান কি বলতো? F4। ঠিক আছে, তাহলে এই যে F1 ভেক্টরের উপাংশ নিচ্ছি আমরা, উপাংশ কার হয়? ভেক্টরের হয়। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকটা জিনিস বুঝতেছো? তাহলে আমরা কি করলাম? এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে চারটা বল ক্রিয়া করতেছিল, চারটা বলের আমরা উপাংশের মান নিয়েছি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো লাইমের উপপাদ্য কি বলেছে? কোন বিন্দুতে ক্রিয়ারত, এই বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়ারত একাধিক ভেক্টরের কোন নির্দিষ্ট দিকে উপাংশ সমূহের মানের সমষ্টি। তাহলে একটা নির্দিষ্ট দিকে সবগুলো উপাংশের মান মিশিয়ে নিয়েছি আমরা, এদের সমষ্টি কার সমান হবে? ওই নির্দিষ্ট দিকে, মানে যে দিক বরাবর তুমি আগে ধরেছিলা, তাদের লব্ধির উপাংশের মানের সমান। লব্ধির উপাংশের মানের, এখন এই দিক বরাবর এখন আমাদের কার উপাংশ নেওয়া লাগবে? এই সবগুলো ভেক্টরের লব্ধি যেটা আমরা ধরেছি সেটার উপাংশ নেওয়া লাগবে। বুঝতে পারছো কি বলেছি? তাহলে আমরা কি করব? ওই এক্স অক্ষ বরাবর এটার নিচে তোমরা লিখবা, এর নিচে লিখবা, এটা অন্য কালার দিয়ে লিখতে পারো, যে ওই দিক বরাবরই এফ এর, এফ এর আগে একটু একটা কথা লিখতে পারো, তাহলে সুন্দর হবে। লব্ধি এফ ভেক্টর এর উপাংশের মান কত আসবে বলো? এফ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত আসবে? কার উপাংশ? এফ এর উপাংশ, এফ লিখলাম, কজ লিখলাম, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। বুঝছো? এখন আমি কি বলেছি? একটা নির্দিষ্ট দিকে যতগুলো ভেক্টর আছে সবগুলোর উপাংশের মানগুলো নিবা, তাদের সমষ্টি নিবা, এটা এক্স্যাক্টলি কার সমান হবে? ওই দিক বরাবর লব্ধির যে উপাংশ আছে সেটার সমান। তাহলে আমরা যদি এখন ওই এক্স অক্ষ বরাবর লামির উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কি পাবো? দেখো, এক্স অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, ভাইয়া কি পাবো? সবগুলো সমষ্টি নিব। F1 cos theta 1 plus F2 cos theta 2 plus F3 cos theta 3 plus F4 cos minus theta 4 equal F cos theta। বোঝা গেল? একটা নির্দিষ্ট দিকে যতগুলো বল থাকবে তাদের উপাংশের সমষ্টি ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান। এই তো লব্ধির উপাংশের সমান চলে আসলো। মনোযোগ দাও, মনোযোগ দাও, পরে তোলো, একসাথে তোলো, সমস্যা নাই। দেখো, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে কি লিখতে পারবো? F1 cos theta 1 plus F2 cos theta 2 plus F3 cos theta 3 plus F4 cos minus theta মানে কি? cos theta না? তাহলে আমরা কি লিখবো? cos theta 4 equal F cos theta। শোনো, এ ধরনের অঙ্ক যখন বলে দেবে তোমাকে এরকম চারটা বল দিয়েছে না,
চারটা বলের মানও বলে দিবে, এই কোণগুলো বলে দিবে। তার মানে তুমি F1 জানো, θ1 জানো, F2 জানো, θ2 জানো, F3 জানো, θ3 জানো, F4 জানো, θ4 জানো। এই পাশে সবকিছু তোমার জানা না, তার মানে এই পাশে তুমি কি জানো? জানা মান জানো, একটা জানা মান জানো। এই সবগুলো যোগ করে যে জানা মান পাবা ওইটাকে আমি ধরে নিলাম x, ওইটাকে আমি কি ধরে নিলাম x। তাহলে x ইকুয়াল আমরা কি পাবো বলো তো? f cos θ। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা। তোমার ইচ্ছা, হাতি ধরো, ঘোড়া ধরো, ছাগল ধরো, যা ধরো ধরো, কোনো সমস্যা নেই। তুমি যা ধরো ধরো, হ্যাঁ তুমি যা ধরো ধরো, আমার কোনো সমস্যা নেই। ওকে, কি ধরতে বলতেছো বলো, তুমি বলো, বুঝছো? ঠিক আছে, এখন দেখো মনোযোগ দাও। ওকে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এটা নিয়েছি। এখন আমরা যদি আমাদের দেখো আননোন ভ্যালু কোনটা, মান বের করতে হবে, লব্ধির দিক বের করতে হবে, মানে এফও বের করতে হবে, থিটাও বের করতে হবে, তাই না? এফ বের করতে হবে, থিটা বের করতে হবে। আমাদের ইকুয়েশন জানা আছে একটা, একটা ইকুয়েশন থেকে দুইটা ভ্যালু বের করা সম্ভব? সম্ভব না। যে কয়টা আননোন ভ্যালু থাকে সেই কয়টা ইকুয়েশন লাগে। দুইটা আননোন ভ্যালু ভাইয়া এখানে, তাহলে আমি এটা বের করতে পারবো না দুইটা মান, তাহলে আমাদের আরো একটা ইকুয়েশনের দরকার। এটা করার জন্য আমরা একটু চালাকি করব। কি করব? ওয়াই অক্ষ বরাবর এখন লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব। চালাকিটা এটা করে দেব, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ, মানে f1 এর x অক্ষ বরাবর নিয়েছি, y অক্ষ বরাবর নিব। আচ্ছা বলো তো ভাইয়া, f1 এর x অক্ষ বরাবর উপাংশ নিচ্ছি, y অক্ষ বরাবর নিচ্ছি, তার মানে f1 কে আমরা দুইটা লম্বাংশে বিভক্ত করতেছি না? একটা x অক্ষ আর একটা কি বলো তো y অক্ষ। তাহলে f1 এর y অক্ষ বরাবর উপাংশ কি হবে ভাইয়া? x অক্ষ বরাবর উপাংশ জানি, তার লম্বাংশ কত হবে? cos এর জায়গায় জাস্ট কি হবে? sin হবে। লম্বাংশ পাবো, এটা দেখে আসলাম না? জাস্ট cos এর জায়গায় কি লিখে দিতে হয়? sin লিখে দিতে হয়, আর কোনো কাহিনী নাই। আবার দেখো f2 এর যদি y অক্ষ বরাবর নিতে চাই, ভাই f2 এর x অক্ষ বরাবর নিয়েছি, y অক্ষের উপাংশটা কি হবে? x অক্ষের লম্ব হবে, তার মানে লম্বাংশ হবে। তাহলে যেটা নিয়েছি ওখানে cos এর জায়গায় জাস্ট কি লিখে দেব? sin লিখে দেব। একইভাবে f3 এর x অক্ষ বরাবর নিয়েছি, y অক্ষ বরাবর নিব, তার মানে উপাংশটা কি হবে? পরস্পরের লম্ব হবে। জাস্ট cos এর জায়গায়, হ্যাঁ অবশ্যই থিটা সেম থাকবে। f ওই যে তোমাদের ছিল r ইজ x অক্ষ বরাবর যেটা আমরা উপাংশ নিয়ে গেছিলাম, লম্ব উপাংশ r এর, p ইজ ইকুয়াল কি ছিল? r cos θ, আর q ইজ ইকুয়াল কি ছিল? r sin θ। থিটাটা কিন্তু সেম আছে, অর্থাৎ এখানে যে কোণ, যার সাথে কোণ তার সাথে cos, লম্বর সাথে কি হয়? sin হয়ে যায়। জাস্ট কোণটা চেঞ্জ হয়ে যাবে, অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, cos এর জায়গায় কি হবে? sin হবে। কিন্তু এখানে x অক্ষের সাথে যে কোণ দেওয়া থাকবে ওই কোণটা সেম থাকবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা যদি এখন y অক্ষ বরাবর সবগুলোর উপাংশ নিই তাহলে কি হবে দেখো। এখন আমরা y অক্ষ বরাবর নিব, তাহলে y অক্ষ বরাবর f1 ভেক্টর এর উপাংশের মান, উপাংশের মান কত আসবে বলো? f1 sin θ1, যেখানে cos আছে জাস্ট কি লিখে দেব? sin লিখে দেব। f2 ভেক্টর এর উপাংশের মান কত আসবে? f2 sin θ2। f3 ভেক্টর এর উপাংশের মান f3 sin θ3। f4 ভেক্টর এর উপাংশের মান f4 sin -θ4। মাইনাস থিটা ছিল, মাইনাসে রেখে দেবো আমরা, কোনো সমস্যা নেই আমাদের। তারপর আমরা কি করব? লব্ধি ওই দিক বরাবর কার উপাংশ নিব? লব্ধির উপাংশ নিব। তাহলে বলো ওই দিক বরাবর আমরা লব্ধির উপাংশ নিই, তাহলে অতএব x অক্ষ বরাবর লব্ধি f ভেক্টর এর উপাংশের মান কত হবে? f sin θ। বুঝলে? এখন আমরা কি করব? y অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করব। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখন ওই জিনিসটা আমি একটু উপরে লিখি, উপরে লিখি, কি বলো? এদের বক্সের ভিতর লিখব। হ্যাঁ মাইনাস সাইন হবে, সাইন মাইনাসের সমান মাইনাস সাইন থিটা চলে আসবে। ওকে, সমস্যা নেই, এই লাইনে আসতেছি আমরা, এখানে লিখতেছি। তাহলে দেখো আমরা এখন y অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করব। তাহলে তোমরা লিখবা, আমি লিখতেছি না। y অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করে পাই কি? পাই y অক্ষ বরাবর যতগুলো ভেক্টর আছে সবগুলোর উপাংশের মানের সমষ্টি ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের মানের সমান হয়ে যাবে, তাই না?
তার মানে এই সবগুলো যোগ করব, যোগটা কার সমান হয়ে যাবে? এফ সাইন থিটার সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো তো, f1 sin theta 1 প্লাস f2 sin theta 2 প্লাস f3 sin theta 3 প্লাস f4 sin মাইনাস থিটা 4 ইকুয়াল কত আসবে? f sin থিটা। পরের লাইন আমরা লিখি একটু দেখো, f1 sin theta 1 প্লাস f2 sin theta 2 প্লাস f3 sin theta 3 মাইনাস f4 sin theta 4। কেন মাইনাস হলো বুঝছো? sin মাইনাস থিটা ইকুয়াল মাইনাস sin থিটা, মাইনাসটা বাইরে চলে আসবে, ইকুয়াল f sin থিটা। ভাইয়া আমি f1 এর মান জানি, থিটা 1 ও জানি, f2 ও জানি, থিটা 2 ও জানি, এই পাশে সবকিছু জানা মান না? সবকিছু জানা মান, এটা আমাদের একটা জানা মান থাকবে, তাহলে এটাকে আমরা কি ধরলাম বলতো? y ধরলাম। y ইকুয়াল কি আসবে বলতো? f sin থিটা। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো f cos থিটা তুমি জানো, f sin থিটা তুমি জানো, এখন বলো এখান থেকে f আর থিটা বার করতে পারবা কি না? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার একবার করবা, তাহলে একটা কি আসবে বলো তো? মান আসবে। 2 ভাগে 1 করবা আর একটা মান চলে আসবে। বুঝছো? দেখো একটু এটুকু তোলো, তারপরে পরেরটুকু দেখতেছি আর জায়গা নাই, ধাম ধাম করে তোলো, যত দ্রুত তোলা যায়। এখন তাহলে দেখো আমরা কি করব, আমাদের টার্গেট হলো এফ এর মান বার করা আর থিটা এর মান বার করা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এফ cos থিটার মানও জানা আছে, এফ sin থিটার মানও আমাদের জানা আছে। তাহলে যদি তাই থাকে, আমরা যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি তাহলে হবে। দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কি আসবে দেখো, এক এই পাশে আছে কি, বাম পাশে আছে এক্স স্কয়ার প্লাস 2 এর বাম পাশে কি আছে? ওয়াই স্কয়ার ইকুয়াল একের ডান পাশে কি আছে? এফ cos, তার উপর স্কয়ার করব, তাহলে এফ স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস কি আছে দেখো তো, এফ স্কয়ার sin স্কয়ার থিটা, স্কয়ার করলে যোগ করলাম আমরা, তাহলে কি আসবে বলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এফ স্কয়ার কমন নাও, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? 1 লিখলাম না আমরা, ওকে? তাহলে এখান থেকে এফ সমান কত আসবে বলো তো? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এক্স আর ওয়াই তোমার জানা মান, তাহলে এখান থেকে এফটা তোমার বের হয়ে চলে আসবে। তারপর যদি 2 ভাগ 1 করো, দেখো 2 ভাগ 1 করো তাহলে কি আসবে দেখো, 2 ভাগ 1 করে পাই, তাই না? 2 এর বাম পাশে কি আছে রে? ওয়াই, ডান পাশে কি আছে? এক্স। 2 এর বাম পাশে আছে হলো এফ সাইন থিটা, ডান পাশে কি আছে? এফ কস থিটা। এটা আর এটা কাটো, তাহলে এখান থেকে সাইন থিটা বাই কস থিটা মানে কত? tan থিটা ইকুয়াল x ডিভাইডেড বাই y। এখান থেকে থিটা বার করতে পারবা না? থিটা ইকুয়াল tan ইনভার্স x ডিভাইডেড বাই কত আসবে বলো তো? তাহলে এখান থেকে আমাদের লব্ধির দিকও বার হয়ে গেল। আমরা বলে দেব, ধরো লব্ধির এটা করে 30 ডিগ্রি আসে, তাহলে আমরা কি বলে দেব? আর ধরো এফ এর মান আসে 100, তাহলে আমি কি বলবো? অতএব ও বিন্দুতে ক্রিয়ারত 4টি বলে লব্ধির মান 100 নিউটন, যা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ও না না না, হেস্ট, y বাই x হবে, সরি, y ডিভাইডেড বাই x, 2 ভাগ 1 y, নিচে আসছে x, ঠিক আছে? হ্যাঁ এইখানে ভুল করছি, sin বাই cos মানে tan, y বাই x, y বাই x, y বাই x হবে। বোঝা গেল? তাহলে এভাবে আমরা লামির সূত্রের সাহায্যে কোনো বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের লব্ধির মান এবং দিক বার করব। এখন প্রশ্ন হলো ভাইয়া, পরীক্ষার খাতায় যদি এরকম অঙ্ক আসে এত কিছু লিখবো আমরা? না, আমরা সরাসরি এই লাইন লিখবো, 2টা লাইন লিখবো আমরা, এটা একটা লাইন লিখবো আমরা, এটা একটা লাইন লিখবো আমরা, 2টা লাইন হলো না? তারপরে এইটুকু করব, তারপরে এইটুকু করব, শেষ। বোঝা গেছে? চলো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা। চলো সমস্যা নাই, আমি বাম পাশের এগুলো মিশাই।
দেখি লামির উপপাদ্য বোঝা গেছে? এটা কিন্তু ধরবো ভাইয়া, এটা বলতে হবে। বলবো যে লামির উপপাদ্য বলো। তাহলে বলবা কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের কোন নির্দিষ্ট দিকে উপাংশের সমূহের সমষ্টি ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান, মানের সমান। ওকে, তাহলে লামির উপপাদ্য আমরা কখন ইউজ করি? একাধিক বলের লব্ধি নির্ণয় করার জন্য, একাধিক বলের লব্ধি নির্ণয় করার জন্য। হ্যাঁ, ওইটা এসে ওই সুইচটা, ওই ফ্যানের উপর একটা সুইচ আছে, দেখো সুইচটা অফ করে দাও। যখন এইদিকে হবে তখন ওই সুইচ অফ করে দিবা। সুইচটা অফ করে দাও তো স্বপ্নিল। এদিকে হোক, দাঁড়াও আরো একটু এদিকে আসুক। ওইটা না, উপরে উপরে ওই সুইচ। হ্যাঁ, ফ্যানের উপরে দেখো সুইচ আছে একটা, অফ করে দাও। হ্যাঁ, এখন দেখো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, ঠিক আছে? এটাই ম্যাথ দিব। দেখো এটা এখন ম্যাথে রূপান্তর হয়ে যাবে। দেখো সব মিশেলে ভালো হতো, তাই না? কি স্যার হুদায় কি করতেছেন না করতেছেন। দেখো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এ চুপ। ধরো এটা দিলাম 10 নিউটন, 20 নিউটন, 10 করে বাড়াই 30 নিউটন। এই দিক বরাবর ধরো দিলাম 15 নিউটন। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা ধরো দিলাম 45 ডিগ্রি। ঠিক আছে, প্রশ্ন হলো এরকম, চিত্রের ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। হয়েছে? তোলা হয়েছে? প্রশ্ন বুঝছেন? প্রশ্ন বুঝেছেন? তাহলে এখন দেখেন, এইদিকে দেখেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ও বিন্দুতে 4টা বল আছে, 10 নিউটন, 20 নিউটন, 30 নিউটন আর 15 নিউটন। মানে 10 নিউটনটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, 20 নিউটনটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, 30 নিউটনটা 120 ডিগ্রি, আর 15 নিউটনটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। বুঝতে পারছো? এখন আমরা কি করব? সলিউশন করব, তাই না? তাহলে তোমরা এখন লিখবা সলিউশন। ধরো আমার অঙ্ক তোলা শেষ, আমি এখন সলিউশন করতেছি। সলিউশন করার সময় আমি আবার চিত্র অঙ্কন করবো, সেম চিত্র, আমার আর করা লাগতেছে না। বুঝছো? এখন সলিউশন করার সময় এখন তুমি এইটা ধনাত্মক কোণ নিয়ে করবা নাকি ঋণাত্মক কোণ নিয়ে করবা, সেটা তোমার ইচ্ছা। বুঝছো? ধনাত্মক দিয়ে করলে কি করবা? এই পুরো কোণ নিয়ে নিবা, সমস্যা নাই। তুমি ধনাত্মক দিয়ে করো, ঋণাত্মক দিয়ে করো, সমস্যা নাই। জাস্ট যেখানে -45 বসাচ্ছি আমি, সেখানে তুমি 360 -45 করে বসাবো, অর্থাৎ 315 বসাবো। বুঝছো? মাইনাস দিয়ে করায়, প্লাস দিয়ে করা তো সহজ। তাহলে এই যে চিত্রাঙ্কন করার সময় এইটা আমরা কি লিখে নিব বলো তো? -45 ডিগ্রি লিখে নিব। বুঝছো? কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এই তো এগুলো বিপরীত দিকে ঘুরে আমরা তীর চিহ্নগুলো দিয়ে দিব, তীর চিহ্নগুলো দিয়ে দিব, তীর চিহ্নগুলো দিয়ে দিব। তারপর আমাদের লব্ধি ধরে নিতে হবে না? আমরা কি জানি লব্ধির মান কত আর দিক কত? জানি না। আমরা ইচ্ছা মতন ধরে নিব, এই ইচ্ছা মতন ধরে নিলাম। এই তো, এটা আমাদের এখানে যে 4টা তীর দিছি মানে কি জানো? 4টা বলের লব্ধি, আর কিছুই না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নেই যে এতগুলো তীর কই থেকে আসলো। তাহলে এইটা আমাদের লব্ধি ভেক্টর, এটা আমাদের কি বলতো? লব্ধি ভেক্টর, যার মান আমরা ধরে নিলাম কি বলতো? এফ।
এবং এইটা এক্স অক্ষের সাথে থিটা কোণে দিয়েছিল। এক্স অক্ষের সাথে আমাদের এখন টার্গেট কি, এফ বের করা এবং থিটা বের করা, তাই না? এখন আমরা বড় হয়ে গেছি না, অনেক বড় হয়ে গেছি। তাহলে আমরা সরাসরি এখন সলিউশনে সরাসরি লিখবো। আমরা একটা নির্দিষ্ট দিক ধরে নিলাম, এক্স অক্ষ। কোন অক্ষ ধরলাম? তাহলে আমরা লিখবো এক্স অক্ষ বরাবর কার উপপাদ্য প্রয়োগ করব? লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। বুঝলেন? লিখবা এক্স অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো তাহলে বলো, লামির উপপাদ্যে কি বলেছে? কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের কোন নির্দিষ্ট উপাংশ। তাহলে বলো তো আমার সাথে সাথে বলো, 10 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? 10 cos 30 ডিগ্রি প্লাস 20 এর এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে কার উপাংশ? 20 এর, তাহলে লিখবো 20 cos, যার উপাংশ যেদিক বরাবর উপাংশ মধ্যবর্তী কোণ, প্লাস 30 cos 120 ডিগ্রি প্লাস আরেকটা আছে কে 15 cos কত ডিগ্রি রে? -45 ডিগ্রি। আর যদি এই কোণ নিতে চাও, প্লাস নিতে চাও, তাহলে ওখানে লিখে দেবা সরাসরি 315 ডিগ্রি, মাইনাস লিখবে না, প্লাস 315 ডিগ্রি। এই যে এই সবগুলো সমষ্টি কার সমান হবে? ওই এক্স অক্ষ বরাবর এফ এর উপাংশ। তাহলে এফ এর এই দিক বরাবর উপাংশ কি হবে? এফ cos থিটা। বোঝা গেল রে? দেখো তো বলে দিয়েছিলাম না, মান এবং কোণ সবই জানা থাকবে। এখন কি করবা? ক্যালকুলেটরটা হাতে নিবা। কি কি হাতে নিবা? ক্যালকুলেটর। কই রে ক্যালকুলেটর আমার? এই তো পাইছি। লে এখন বসাবা, কোনো মাথা ঘামানোর দরকার নাই। 10 cos 30 প্লাস একবারে ক্যালকুলেটর হুবহু মান বসাবা। তারপর কত আসবে? 20 cos 60 প্লাস 30 cos 120 প্লাস 15 cos -45, তাই না? ইকুয়ালে দেখতো আমি কি করলাম এটা, আল্লাহ, ইকুয়ালে চাপ দিলাম। তাহলে ইকুয়ালে চাপ দিলে কত আসে? 14.266, তাহলে 27 লিখবো আমরা। তাহলে কত আসতেছে বলো তো? 14.27 ইকুয়াল এফ cos থিটা। এ বোঝা গেল নাকি রে? হাসো, সমস্যা নাই, কিন্তু বুঝলেই হলো। হ্যাঁ, মন খুলে হাসো। হাসলে তোমার কি হবে বলো তো? ওই সুখের যে হরমোন আছে ওটার নাম কি? টেস্টোস্টেরন ক্ষয় হবে। বুঝছো নাকি? বায়োলজি পড়া লাগবে রে, থাক, তাই না? তারপর আমরা কি করব? অক্ষ বরাবর লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। এখন কি চিন্তা করার দরকার আছে? এক্স অক্ষ আর অক্ষ পরস্পরের কি লম্ব। লম্বাংশ আমরা নিয়ম শিখছি ভাইয়া, কজের জায়গায় জাস্ট কি হয়? এই যে এই লাইনের কজের জায়গায় জাস্ট কি লিখে দিবা? সাইন লিখে দিবা। 10 sin 30 ডিগ্রি প্লাস 20 sin 60 ডিগ্রি প্লাস 30 sin 120 ডিগ্রি প্লাস 15 sin -45 ডিগ্রি ইকুয়াল এফ sin থিটা। ঠিক না বা ঠিক? বলো ঠিক না বা ঠিক? ঠিক না? তাহলে এখন কি করবা? আবার ক্যালকুলেটর হাতে নিবা, একটা একটা করে বসাবা। 10 sin 30 প্লাস 20 sin 60, এ চুপবে, এ চুপ, 30 sin 120 প্লাস 15 sin -45, কত আসে বলো? হ্যাঁ হ্যাঁ, -45 তো বসাবা। কোণের তো কোনো চেঞ্জ নাই, কোণ তো চেঞ্জ করা যাবে না, জাস্ট অনুপাতের জায়গায় কজের জায়গায় কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। কজের জায়গায়? সাইন হয়ে যাবে। কজের জায়গায়? সাইন হয়ে যাবে। কজের জায়গায়? সাইন হয়ে যাবে। কোণের কোনো চেঞ্জ নাই। তারপর ক্যালকুলেটর মামাজি কাজ করবে। ঠিক আছে, মান আসছে 37.69। ঠিক আছে, আর আমরা পাচ্ছি 37.69 এফ সাইন থিটা। এটাকে আমরা ইকুয়েশন কত নাম্বার দিব? এখন বাকিটুকু করে দেওয়ার দরকার আছে। তারপর কি করবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, করে যেটা পাবো ওটা এফ পাবো। এফ ইজ ইকুয়াল রুট ওভার এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার 14.27 তার উপর স্কয়ার প্লাস 37.69 তার উপর স্কয়ার।
ইন্টু আনসার প্লাস 14.27 তার উপর স্কোয়ার রুট ওভার আনসার 40.31। তাহলে এটা আমরা পাইলাম 40.31 নিউটন। তারপর আমরা কি করব, 2/1 করে পাই। তাহলে 2 ভাগ যদি 1 করে তাহলে আমরা কি পাবো, tan থিটা। কি পাবো, tan থিটা ইকুয়াল y ডিভাইডেড বাই x। y এর মান জানেন কত ছিল, y অক্ষ বরাবর যেটা নিয়েছিলাম এটা, হ্যাঁ হ্যাঁ 37.69 ডিভাইডেড বাই 14.27। তাহলে একবার ইনভার্স করে দাও তাহলে হয়ে যাবে। শিফট 10, এখান থেকে আমাদের থিটা যেটা আসতেছে, থিটা ইজ ইকুয়াল 69.26 ডিগ্রি। বুঝতে পারছো, লব্ধির মান ও দিক বার করতে পারবা লামির উপপাদ্যের সাহায্যে? তাহলে কমেন্ট লিখবে নিচে যে হ্যাঁ, যে অতএব ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর লব্ধির মান 40.31 নিউটন, যা এক্স অক্ষের সাথে 69.26 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। না লিখলেও সমস্যা নাই, কিন্তু কমেন্ট লিখলে সেগুলো ভালো। আর কমেন্ট বলা লাগবে এখন আমাকে, ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর লব্ধির মান ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর লব্ধির মান 40.31 নিউটন, যা এক্স অক্ষের সাথে 69.26 ডিগ্রি কোণে ক্রিয়াশীল বা ক্রিয়ারত। এখন দেখো হোমওয়ার্ক দাও, শীটের 9-10 8-9-10 তিনটা হোমওয়ার্ক। শীট আছে তো, অফিস থেকে শীট নিয়ে নিও। 8-9-10 তিনটা হোমওয়ার্ক। একটু আনসারের সমস্যা আছে, কারেকশন করা হয়নি। তোমরা নিজেদের মতো করিও, হ্যাঁ তাহলে হবে। বান্ধবীকে কল দিবা, কি রে তোর কত আসছে, তোর কত আসছে, তোর কত আসছে মিলাই নিবা। হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। এখন দেখো লামির উপপাদ্যগুলো হলো, ভেক্টরের বিভাজন, এগুলো সবকিছু শেষ হয়ে গেল। সামনের দিনে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের, নদী নৌকার অঙ্কগুলা। বুঝতে পারছো কি বলছি? তো আগামী দিনের ক্লাসগুলো মিস দিবা না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।